দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায়। আজ পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আখলাক মুস্তাফা, এবং আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য জয়েন করেছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপির, এবং তার ডান দিকে আছেন রিফাত রশিদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার তিনজনকে স্বাগত আমাদের আজকের 24 ঘন্টায়। বিষয় আসলে অনেক, তার মধ্যে আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কালকের যে ঘটনাটি ঘটেছে এবং আজকের একটি পরম্পরা আমরা দেখতে পেয়েছি। একজন নারী হেনস্থার শিকার হলেন, একজন শিক্ষার্থী, তিনি অভিযোগ করলেন, প্রক্টরের কাছে অভিযোগ করলেন, তিনি থানায় অভিযোগ করলেন। পরদিন তিনি আবার সেই অভিযোগ তুলে নিলেন এবং কোর্ট ওই যাকে অ্যারেস্ট করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি একজন স্টাফ লাইব্রেরির, তিনি জামিনও পেলেন। জামিন পাওয়ার পর কী ঘটনা ঘটেছে আমরা সেই ঘটনাটাও দেখেছি, তাকে বীরের মতো করে উপস্থাপন করা হয়েছে। এই জায়গাটাতে যেমন আমি প্রশ্নে যাওয়ার আগেই যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আমরা সেই ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলেছি টেলিফোনে, এবং তার অনুমতি নিয়েই আমরা এটি প্রচার করেছি। আমরা সেই নারীর বক্তব্যটি একটু শুনতে চাই। হেট কমেন্ট করা হয়েছে, আমাকে রেপের থ্রেট দেওয়া হয়েছে, সেই সাথে আমার ফ্যামিলি কেউ যাতে বলেন আমার সেফটি নিয়ে কনসার্ন। আমাকে কি আমার রাষ্ট্র আদৌ সেফটি দিতে পারবে? আপনি হয়তো আজকে দেখেছেন যে অভিযুক্তকারীকে ফুলের মালা গলায় দিয়ে হচ্ছে তাকে বরণ করা হচ্ছে, কিন্তু আমি বের হলে হয়তো আমার মুখ থেকে বের হতে হবে, কারণ আমি ওই সেফ ফিল করতেছি না যে আমি হচ্ছে সুন্দর মতো নর্মাল পোশাকে যেভাবে আমি এতদিন বেরোতাম ওভাবে আমি বেরোতে পারবো। এটা এতটুকু আমি সেফ ফিল করি না। সো আমি মামলাটা আসলে কিসের ভিত্তিতে চালিয়ে নেব? অর্থাৎ তিনি মামলা তুলে নেওয়ার বিষয়ে, যেমন আমরা তার কাছে এটাই জানতে চেয়েছিলাম, আদালত তো যদি অভিযোগকারী অভিযোগ তুলে নেয় সেক্ষেত্রে আদালত জামিন দিবেই, এরকমই কিন্তু আইনের ইয়েতে রয়েছে। সেই জায়গা থেকে প্রশ্নের জায়গাটা হচ্ছে যে যেই ভুক্তভোগী নারী তিনি আরও বেশি অনিরাপদ ফিল করছেন, এবং তিনি বলছেন তার অভিযোগ তুলে নেওয়ার পিছনে কারণ হচ্ছে যে তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে এবং তাকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। এই বিষয়টার সম্পর্কে আমরা শুরুতেই যেতে চাই রিফাত রশিদের কাছে। নতুন ছাত্রদের যে দল জাতীয় নাগরিক পার্টি, সেটি যুগ্ম সচিবের দায়িত্ব পেয়েছেন আপনি। আন্দোলনের সময় তো আপনি সমন্বয়ক ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, আমরা নিজেরাও দেখেছি নারীরা সবার সামনে থাকতো। যেই নারীদেরকে নিয়ে আন্দোলন, সেই নারীরা আজ কেন অনিরাপদ ফিল করছে, এবং আজ গতকালকের যে ঘটনাটা, এই ঘটনাটার বিশ্লেষণ কি করবেন আপনি? দেখুন, শুরুতেই আমি শুরু করছি জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদ এবং আহতদেরকে নিয়ে, এবং শুধু তারাই নয়, এই আমাদের এই ভূখণ্ডের যে যাত্রা, রাজনৈতিক যাত্রা বলি বা সাংস্কৃতিক যাত্রা বলি, এই যাত্রা যারাই আসলে রক্ত দিয়েছে, যাদের যে লড়াই, প্রত্যেককে আমি স্মরণ করতে চাই। এবং এই স্মরণ করার মাঝেও আসলে একটা আক্ষেপে লুকিয়ে আছে যে ঘটনাটা গতকালকে ঘটলো, এবং আজকেও আমরা দেখতে পেয়েছি যে তার রেশটা আসলে কিন্তু কাটেনি, বরং সেই রেশটা আসলে বেড়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আপনি যে কথাটা বলছিলেন যে জুলাই গণ অভ্যুত্থানে আমরা নারীদের দেখেছি সম্মুখ সারিতে। নারীরা আসলে আমাদের অনেকটা সেফ গার্ডের মতো নিয়ে যেত। আমরা যেই জায়গার ভিতরে আমরা বলতেছিলাম যে আমরা হয়তো বা যাবো না, নারীরা বলতো যে না যাবো, আমরা আপনাদের সামনে আছি, আমরা আপনাদেরকে প্রোটেক্ট করব। তারা আসলে বীর দর্পে আসলে সামনে এগিয়ে যাচ্ছিলো, আমাদেরকে সাহস জুগিয়েছে, এবং নারীরা ছিল ফ্রন্টলাইনার, আমরা যদি এক শব্দে বলি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় দেখা গিয়েছে যে পতিত স্বৈরাচার ফ্যাসিস্টরা কিন্তু এইটাকে আসলে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। প্রত্যেকবারই আমরা দেখতে পেয়েছি পতিত স্বৈরাচাররা যখনই আসলে ব্যর্থ হয়েছে, আমরা দেখতে চেয়েছি তারা কিন্তু বর্ডার ওপাশ থেকে নানাবিধ চেষ্টা করছে, দিল্লিতে বসে কিন্তু তারা নানাবিধ ষড়যন্ত্র কূটকৌশল করতেছে। আমরা প্রায় সময় আসলে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ লিক হয়, কল রেকর্ড লিক হয়, আপনারা দেখতে পারেন তার ভিতরে নানাবিধ ষড়যন্ত্র। কিছুদিন আগে আসলে গাজীপুরের যে সাবেক মেয়র ছিল, যে ফ্যাসিস্ট যে মেয়র ছিল, সে জাহাঙ্গীর একটা কল রেকর্ড ফাঁস হয়েছিল, যেখানে সে স্পষ্টভাবে বলতেছিল যে যেই রাজধানীতে আমরা থাকতে পারি না, সেই রাজধানীবাসীকে আমরা কিন্তু ঘুমাতে দিব না শান্তিতে। সো এইগুলো আসলে আমরা মনে করি যে কোনোটাকে আসলে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই, এগুলো পতিত স্বৈরাচাররা অনেকটাই আসলে ইচ্ছাকৃতভাবে করছে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি জুলাই গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময় কী ছিল, একটা ফ্যাসিস্ট রিজিমের ভিতরে ক্ষমতা কিন্তু কেন্দ্রীভূত ছিল, সেখানের ভিতরে ফ্যাসিস্ট আর কাউকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়নি। সো জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় অনেকগুলো স্টেক হোল্ডার আসলে এখানের ভিতরে অ্যারাইজ করে ফেলছে, যারা আসলে বাংলাদেশের জন্য অনেক আমরা জানি যে কোনো একটি রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেকগুলো স্টেক হোল্ডার থাকতে পারে, সেটা স্বাভাবিক এবং সেটাই আসলে থাকা উচিত। কিন্তু অনেকগুলো আসলে বিস্ফোরাও আসলে এর মধ্যে দিয়ে উঠে এসেছে, এবং তারাও বাংলাদেশে আসলে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পেয়েছিলাম কি এখানের ভিতরে একজন নারী স্বাভাবিকভাবে সে তার ক্যাম্পাসে রেগুলার যেভাবে হেঁটে চলে যায়, হেঁটে যাচ্ছে, এটা একটা অবভিয়াস, আমাদের ক্যাম্পাসের রেগুলার চিত্র। সো সেখানের ভিতরে তাকে দাঁড় করালো এবং তাকে নিয়ে হলো গিয়ে কটূক্তি করলো, তাকে নিয়ে বাজে মন্তব্য করলো, এবং সেই বাজে মন্তব্যের জেরে নারী যখন অভিযোগ করেছে, তাকে যখন গ্রেপ্তার করা হয়, সেখানের ভিতরে কিন্তু এক ধরনের মব চলে আসে। মানে যে কোনো জায়গায় আমরা এখন দেখতে পাই যে মবোক্রেসিকে আসলে এনজয় করা হচ্ছে, এটাকে সেলিব্রেট করা হচ্ছে, এবং এই সেলিব্রেশনের পেছনে আমি আসলে কোনো পক্ষকে দায় দিচ্ছি না, আবার কারো দায় আমি আসলে এড়িয়েও নিচ্ছি না। শাপলা শাহবাগের যে বাইনারি, সেই বাইনারি জীবন্ত করার মধ্য দিয়ে যেমন হলো গিয়া আমরা দেখতে পেয়েছিলাম যে
হাসিনা বা আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, আবারও কিন্তু সেই বাইনারি আসলে ফেরত আনারই আসলে প্রেক্ষাপট তৈরি হচ্ছে, সেই চেষ্টাগুলো চালানো হচ্ছে। আমরা আসলে তারই কিন্তু একটা প্রমাণ দেখতে পেয়েছি এই ঘটনার মধ্য দিয়ে। এই ঘটনাটিকে আসলে আমরা অন্যভাবে শুধুমাত্র হলো গিয়ে খুবই বাইনারি আকারে দেখতেছি না, খুবই লিনিয়ার আকারে দেখতেছি না। এবং আরেকটা কথা স্পষ্টভাবে বলতে চাই যে নারীরা, একজন নারী তারা কিন্তু একই সাথে নাগরিকও। একজন নাগরিকের অধিকার নিশ্চিত করার কিন্তু এটা নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। রাষ্ট্র কিন্তু আমি মনে করি যে এই জায়গার ভিতরে অনেক জায়গা থেকে ব্যর্থ হচ্ছেন। একজন নারী এখানের ভিতরে কি পড়বে, কি খাবে, কি করবে, কোথায় লেখাপড়া করতে চায়, কি চায় কি চায় না, এতটুকু স্বাধীনতা তার পাওয়া উচিত। এই স্বাধীনতাটা যতক্ষণ রাষ্ট্র নিশ্চিত করতে পারছে না, আমি কালেক্টিভলি বলবো যে সমাজ নিশ্চিত করতে পারছে না, তখনই আসলে এসব মবক্রেসিকে উস্কে দেওয়া হয়। আমি মনে করি যে আজকে গভর্নমেন্ট বা আজকে প্রশাসন খুবই কঠোর হস্তে আজকের এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারতো। এখানের ভিতরে অনেকভাবে প্রশাসন আসলে হার্ডলাইনে যেতেই পারতো, কিন্তু প্রশাসন হার্ডলাইনে যায়নি। আমি মনে করি যে প্রশাসনও আসলে কোনোভাবে, প্রশাসনের বিভিন্ন অংশ থেকে আমরা এখনও শুনি যে বিভিন্ন উপদেষ্টারাই বলেন বা বিভিন্ন স্টেক হোল্ডাররাই আসলে বলেন যে এখনও আসলে জনপ্রশাসন বা পুলিশ বা এই ধরনের জায়গা থেকে আসলে ফ্যাসিস্টের যে স্বৈরাচারের যে দোসররা তারা রয়ে গেছে, তাদেরকে তারা মুক্ত করতে পারেননি। সো এই জিনিসটারই কি তারাই কি এই ধরনের কাজ করছে কিনা, তারা কি এই ধরনের ঘটনাকে সেলিব্রেট করতেছে না, মবক্রেসিকে উস্কে দিচ্ছে না, সেই প্রশ্নগুলো আমরা রয়েছে। ওই নারীর কাছে আমি একটা কথা, নারী ভয়ে, কিন্তু উনি বললেন যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার বোন কিন্তু স্পষ্ট করে বলল সে ভয় পাচ্ছে, তাকে নানাবিধ থ্রেট করা হচ্ছে এবং এই জন্যই কিন্তু সে কিন্তু এই কেসটাকে তুলে নিতে বাধ্য হয়েছে। তার মানে এইটা কিন্তু আরও নতুন আরও একটা অপরাধের জন্ম দিয়েছে। একটা অপরাধ ঢাকতে গিয়ে আরও অনেকগুলো অপরাধ সংগঠিত হলো। আজকে আমরা দেখতে পেলাম যে যেই অপরাধটা করেছে তাকে হলো গিয়ে যখন আদালতে মুক্তি দেওয়া হয়, আমি যেটা আসলে আপনিও বললেন যে যখন কেস তুলে দেওয়া হচ্ছে তখন আদালতের হাতে তো কিছু থাকে না, বাট পরবর্তীতে তাকে যেভাবে সেলিব্রেট করা হলো সেটা ভয়ঙ্কর। এবং একজন হ্যারাসার বা একজন অপরাধীকে যখন এইভাবে সেলিব্রেট করা হয় তখন মনে হবে যে রাষ্ট্রযন্ত্রের মাঝে বা এই রাষ্ট্রযন্ত্রের কোনো একটা প্রবলেম হচ্ছে, যার শেকড় থেকে এই আসলে মূল্যোৎপাটন করতে হবে। এই জন্যই আমরা কিন্তু বলেছিলাম এক দফার ঘোষণার ভিতরে, কিন্তু আমরা শুধু বলিনি যে শেখ হাসিনার পতন, আমরা কিন্তু বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই যে ঘটনাগুলো ঘটছে আসলে এগুলো আসলে ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্য থেকে অংশ, ভিতরেরই অংশ, এবং ফ্যাসিবাদী ব্যবস্থাকে যতক্ষণ আমরা গোড়া থেকে না উঠাবো ততদিন পর্যন্ত কিন্তু আমরা এগুলো সলিউশন পাবো না। আসিফ মোহাম্মদ শাহানের কাছে যেতে চাই। স্যার, দুটো বিষয় যেটা আলোচনায় আসলে এসেছে, একটি হচ্ছে ভয়ভীতি প্রদর্শন এবং অভিযোগ তুলে নিতে বাধ্য হওয়া, এটা বাস্তবতা, এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর সেলিব্রেট করা জামিন পাওয়ার পরে, এবং মাঝামাঝি আরেকটি ভিডিও এর মধ্যে ভাইরাল হয়েছে যেখানে যেসব কথা বলা হয়েছে মুখে আনার মতো না। এরকম একটা পরিস্থিতিতে আপনাদের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অথবা সারা বাংলাদেশের শিক্ষার্থীদের অবস্থাটাও কিন্তু এইটাই। এবং এই যে নারীরা অনিরাপদ, এবং আমি আজকে দুপুর থেকে লক্ষ্য করছিলাম পুরো সামাজিক মাধ্যমে নারীরা কিন্তু এই বিষয়টাতে ব্যাপক সোচ্চার হয়েছেন এবং তারা খুবই ব্যথিত হয়েছেন। একই সঙ্গে তারা শঙ্কায় আছেন। সেই শঙ্কার জায়গা থেকে তাদেরকে উত্তরণ কিভাবে করা হবে এবং এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? ধন্যবাদ। দেখুন, একটা কথা আমরা খুব পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে এ ধরনের ঘটনা যখন ঘটে, আপনি পেছনে এটার কি ঘটতে না পারে এগুলো নিয়ে অনেক কিছু নিয়ে আপনি অনেক কিছু বলতে পারেন, অনেককে দায়ী করতে পারেন। মূল দায় অবশ্যই সরকারকে নিতে হবে। এখানে দুটো ঘটনা খুব স্পষ্ট। প্রথমত, এই যে উনি যে নিরাপত্তাহীনতায় ভুগছেন, উনার যে ইনফরমেশন যেগুলো, সেই ইনফরমেশনগুলো তো আমরা যেটা জেনেছি থানা থেকে গেছে। তাহলে থানাতে উনি যে আর্জিটা দিয়েছেন, সে আর্জিতে উনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো তো কনফিডেন্সিয়াল ইনফরমেশন। সেই ইনফরমেশনগুলো থানার কেউ একজনই তো হচ্ছে গিয়ে লিক করেছে, নাহলে এটা সোশ্যাল মিডিয়া আসলো কীভাবে? এতগুলো তারপরে প্রায় তো একদিন চলে গেছে। সরকার কি এখন পর্যন্ত যিনি ইনফরমেশনটা লিক করেছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? আমরা এর কোনো ইস্যু আমরা দেখিনি। দুই, এই যে লোকগুলো, আপনি বাইরে প্রতিবাদ করতে পারেন, এই প্রতিবাদ করার অধিকার আসলে কেড়ে নেওয়ার বিষয়টা অন্যরকম। আপনি থানার ভেতরে ঢুকেছেন, আমরা দেখলাম হচ্ছে গিয়ে যারা ওইখানে ঢুকেছেন তারা তার ইন্টারভিউ নিচ্ছেন, তার কথাবার্তা ফেসবুকে। এইটা ঠিক কোন প্রক্রিয়ায়, কোন উপায়ে এই জিনিসটা সম্ভব? একজনকে একটা প্রক্রিয়ার মধ্যে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করে আপনি হচ্ছে গিয়ে তাকে থানায় সোপর্দ করেছেন, তিনি থানায় আছেন। সেই পরিস্থিতিতে হচ্ছে গিয়ে লোকজন ঢুকে তার সাথে কথা বলছে। আমরা দেখছি যে তারা দাবি করছে যে যিনি এই অভিযোগটা দিয়েছেন তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করতে হবে, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা একই সাথে দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে যে ওইখানে আইনশৃঙ্খলা রক্ষার কাজে যারা আছেন তারা ইনফরমেশন প্রোভাইড করছেন। এই রেসপন্সিবিলিটি কার? এই রেসপন্সিবিলিটি অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে। কারণ আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা আছে সেটা যদি হচ্ছে কি আপনি ঠিকঠাক করতে না পারেন, আমি বুঝতে পারছি যে অনেক ষড়যন্ত্র, অনেক কিছু, সব কিছু থাকতে পারে, কিন্তু আপনার অ্যাকশনটা কোথায়?
আপনার অবস্থানটা কোথায়। আজকে আমরা 7-8 মাসে দাঁড়িয়ে আছি। মব যে একটা সমস্যা তৈরি করতে পারে এটা তো নতুন ইস্যু না, এটা তো আমরা দেখতে পাচ্ছি অনেক দিন থেকে। প্রথম যখন ওই যে এইচএসসি ইস্যুর ঘটনাটা শুরু হলো, দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ মব। সরকার আপনি চালাচ্ছেন, আপনি একটা ভুল পদক্ষেপ নিয়েছেন এবং আপনি ক্রমাগত এটা নিতে যাচ্ছেন। আমরা বলছি এই যে ছাত্রী, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যিনি এই কথাটি বললেন, তার নাগরিক অধিকার নিশ্চিত করার রেসপন্সিবিলিটি তো রাষ্ট্রের। সরকার তার নাগরিক অধিকার, তার বিচার পাওয়ার অধিকার, তার নিজ ক্যাম্পাসে ঠিকঠাক মতো চলাফেরা করার অধিকার, এই প্রত্যেকটা জিনিস একটা নাগরিকের বেসিক অধিকার। আপনি তার বেসিক অধিকার যেটা সেটা আপনি নিশ্চিত করতে দিতে পারছেন না। সেই বেসিক অধিকারটাকে যিনি কেড়ে নিতে চান, তার মুক্তির জন্য হচ্ছে কি একদল লোক আন্দোলন করছে, সেটাকে আপনি প্রতিরোধ করতে পারছেন না, প্রতিহত করতে পারছেন না, বরং সেটার জায়গায় এসে তার নিরাপত্তা আরও কিভাবে লঙ্ঘিত হয় সেটার ফ্যাসিলিটেশন হচ্ছে, এবং আপনি সেটার এগেনস্টে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। তাহলে এই ব্যর্থতা রাষ্ট্রকে এর দায়িত্বটা নিতে হবে। আমরা যেটা বললাম যে এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাকশন কি আমরা দেখতে পেরেছি এই জায়গাটাতে, আমাদের তো খুব সুস্পষ্ট এসে লাগবে। স্বরাষ্ট্র উপদেশের কাছ থেকে অনেক ধরনের বক্তব্য আমরা শুনছি, এই বক্তব্য শোনার দিনগুলো তো অনেক দিন হয়ে গেছে, এর মাঝখানে তো এই ঘটনাগুলো হয়নি। এটা যে মেসেজটা দেয়, আপনি দেখেন প্রত্যেকটা ঘটনা একটা মেসেজ। ভবিষ্যতে আগামীকালকে যদি আবারও এই ঘটনাটা ঘটে, যে ইফটিজার, যে হেনস্থাকারী যে ঘটনাটা ঘটাবে, তাকে তো আপনি আরও এমবোল্ডেন করলেন, কারণ তাকে আপনি এই মেসেজটা দিলেন যে এ ধরনের ঘটনা খুব স্বাভাবিক, আপনি নারীদের নিয়ে যা ইচ্ছা তাই করতে পারেন, এবং সেটা করার পরে আপনাকে যদি জেল না হয় কোনো সমস্যা নেই, আপনাকে মুক্ত করবার জন্য লোক আছে, এবং সরকার আপনার এখানেও হচ্ছে গিয়ে কোনো ধরনের কোনো বাধা দেবে না। এই যে লং টার্ম কনসিকুয়েন্স যেটা পড়ছে, সেইটাকে রোধ করার জন্য আমরা কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখছি না। এক, আইনগত দেখছি না। দুই, আপনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা মুখে শুনছি, কোনো ধরনের ব্যবস্থা দেখছি না। তিন, সোসাইটাল লেভেল থেকে সামাজিক বিভিন্ন শক্তিগুলোকে সক্রিয় করার যে একটা ভূমিকা তো সরকারকে নিতে হবে। এই সরকার বলছেন যে হচ্ছে গিয়ে তারা সকল স্টেক হোল্ডারদের সরকার, এই অভ্যুত্থানের যারা, তারা তো সবাই এটাকে সাপোর্ট করছেন না। তাহলে এই তাদেরকে সহায়তা নিয়ে যে শক্তিটা বা যারা এই জিনিসটাকে বারবার করছেন, তাদেরকে প্রতিহত করবার জন্য সরকারের কাছ থেকে দৃশ্যমান ডায়ালগ বলি, সরকারের কাছ থেকে সেটা প্রতিরোধ করার জন্য কোনো ব্যবস্থা দেখি, কোনো কিছুই আমরা দেখছি না। আমরা বারবার একটা কথা শুনে আসছি যে এই সরকার সবচেয়ে প্রোগ্রেসিভ সরকার, এখানে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস অনেকেই আছেন। প্রোগ্রেসিভিজম যেটা আমরা বলি, সেটা শুধুমাত্র মুখের কথাতে থাকে না। প্রোগ্রেসিভিজম হ্যাজ টু বি ডিফাইন্ড বাই ইয়োর অ্যাকশন। যখন সিটিজেনের বেসিক রাইটসগুলো ভায়োলেট হয়, তখন তো হচ্ছে কি আপনি আপনার অতীতে কি করেছেন সেটা দিয়ে তো হচ্ছে কি আপনাকে ইসে করতে হবে না। এবং এই কাজগুলো করার মাধ্যমে আপনি যে বিপদটা তৈরি করছেন, এক, সোশ্যাল ফ্যাব্রিক্সটা যেটা আছে সেটাকে আপনি আরও উইকেন করছেন। আপনি একটা মানুষের মধ্যে একটা উত্তরণ করছেন যে আপনি আইন লঙ্ঘন করেও ইসে করতে পারবেন। এবং তৃতীয়ত যেই জিনিসটা, যে ওই যে আমরা যে একটা নির্বাচন সংস্কার বাইনারির যে একটা ঝামেলায় আমরা আছি, যে সংস্কারটা গুরুত্বপূর্ণ, যেটা 5ই আগস্টে আমরা যেটার কথা একটু আগে বললেন, যে এটা তো শুধুমাত্র পতনের আন্দোলন না, এটা তো একটা ব্যবস্থার বিপ্লব। এবং সেই ব্যবস্থা করার জন্য, সেই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, সেটার কাজগুলোকেও আপনি উইকেন্ড করছেন। এই যে তিনটা দিক থেকে আপনি যে ক্ষতি করছেন, সে ক্ষতির মাত্রাটা যে কোথায় গিয়ে দাঁড়াবে, এটা অতি দ্রুত যদি সরকার ব্যবস্থা না নেয়, তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় গিয়ে দাঁড়াবো সেটা কিন্তু এখন খুব পরিষ্কার বিপদের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আজিজুল বারী হেলালের কাছে যেতে চাই। কিছুক্ষণ আগে একটি তথ্য এসেছে আমাদের কাছে, সেটি হচ্ছে আমাদের মাদারীপুরের রিপোর্টার পাঠিয়েছেন। 4র্থ শ্রেণীর একজন শিক্ষার্থী তার ধর্ষণের শিকার হয়েছেন আজ, এবং আমরা যে টপিক নিয়ে কথা বলছি সেটি হচ্ছে অভিযোগে অটল থাকার নিরাপত্তা কই। কি দেখছেন, আসছে নিরাপত্তা? কি ভয়াবহতা শুরু হলো, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমার প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটনাটা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি প্রাইমারি রেসপন্সিবিলিটি তার না? তারা কি ব্যবস্থা নিল? ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারা তো প্রথম দায়িত্ব তাদের নিতে হবে। সরকারের বিষয়ে ডক্টর আসিফ যেটা বললেন, আমি তার সাথে একমত, কোনো ক্ষেত্রে একমত, কোনো ক্ষেত্রে বক্তব্য আছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো প্রথম দায়িত্ব, আমাদের যে প্রশাসন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি আছেন, প্রক্টর আছেন, আরও যারা আছেন, তারা কি কোনো দায়িত্ব পালন করলো? আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন এই কর্মচারীকে তৎক্ষণাৎ বহিষ্কার করলো না, মানে সাসপেন্ড করলো না, কেন তাকে আপনার আইনি হাতে সোপর্দ করলো না? ঢাকা বিশ্ববিদ্যালয় তো অটোনমাস বডি, এটা সরকার তো পরে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সবচেয়ে আগে। ভিসি তো শুড রিজাইন ফ্রম দ্য পোস্ট ফর দিস মানে ইনসিডেন্ট। এটা একটা খুবই বাজে জিনিস আমি দেখলাম। এটা কিন্তু মব দিয়ে আপনি মবক্রেসি বললে তো হবে না, এখানে তো মবক্রেসি না, এটা তো আমি দেখলাম সংস্কৃতিগত সমস্যা। মানে নারীর প্রতি যে সহিংসতা বাংলাদেশে বারবার বলা হচ্ছে, সেটা তো আপনার মবক্রেসি করা হচ্ছে না, এটা তো মব না। এটা কি মব? যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কি মব না? এটা সংস্কৃতিকর সংগঠন যে তুমি কেন এই ড্রেসটা পরেছো, এটা তো সংস্কৃতির ব্যাপার। সে যে কর্মচারীটা বলছে, সে যে সংস্কৃতিতে বিশ্বাস করে, সেই সংস্কৃতি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর ছাত্রীদের উপর চাপিয়ে দিতে চায়, তাই না? আর আমাদের যে বোনটা বা কেমিস্ট্রির যে বোনটা আর কি লাঞ্ছিত হলো, সে যে ড্রেসটা পরেছে এটা তো বাংলাদেশের সংস্কৃতিতেও এই ড্রেসটা রয়েছে। তাহলে কি হলো যে একটি সংস্কৃতির আধিপত্য ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে এই যে বলছেন, আমার রিফাত একটা কথা সুন্দর বলছে যে এই যে ফ্যাসিবাদের যে প্রেতার মানে আপনার লোকজন এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয় রয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা কি ফ্যাসিবাদের দোষর ছিল না? অবশ্যই ছিল কি ছিল না? তারা কি এখন কোন দলে যোগ দিল, কোন সংস্কৃতির যোগ দিল, কারা নিল, তাদের কি কোনো ব্যবস্থা নিল? এখন রিফাত আমাদের ছাত্রবাদ যেটা বলছে ঠিকই, প্রভোগ কেউ করে থাকে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আনস্টেবল করার জন্য, রাষ্ট্রকে আনস্টেবল করার জন্য, তাহলে এই যে ফ্যাসিবাদের দোসররা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনে এখনো বহাল তবিয়াতে আছে, আমি তো দেখছি, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি অনেক শিক্ষককে চিনি, সবার সাথে আমার কন্ট্যাকশন, আমি স্টিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো যাই। তা আমি দেখছি না যে কারা আওয়ামী লীগের সাথে ছিল, এখন তারা কি করছে। হেলাল ভাই, আপনার থেকে আমি 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি একটা ইনফরমেশন দেওয়ার জন্য। এই যে মোস্তফা আসিফ অর্ণব, যাকে নিয়ে কথা বলা হচ্ছে, যে আসলে যে হ্যারাসার ছিল, তাকে এই যে তার যে মব, আমরা যেটাকে সোকল্ড মব বলছি, সেটাকে উস্কে ছিল আসলে 3 জন ব্যক্তি লিড করে। আবু সাইদ শের মোহাম্মদ খান, আতাউর রহমান বিক্রমপুরী এবং মোহাম্মদ তামিম ফেসবুক নাম দিয়ে করেছিল, তারা লাইভ করেছিল। এই 3 জন ব্যক্তির নামেই অতীতে জঙ্গি তৎপরতার অভিযোগ আছে এবং তাদের মাঝে 2 জন আসলে অতীতে জেলও খেটেছিল। ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শেষির এই জিনিসটা নিশ্চিত করেছেন। তাই আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, যেটা আমরা দেখছি যে এখানের ভিতরে কদরুদ্দিন শেষির এটা নিশ্চিত করেছে। একই ব্যক্তিদের এটা আমাদের এখানে আলোচনা করতে হচ্ছে। আমি তো লজ্জিত, দুঃখিত যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা রাজনীতি করি, ছাত্র রাজনীতি করে আজকে জাতীয় রাজনীতিতে পদার্পণ করেছি। আর আমাদের বিশ্ববিদ্যালয় এরকম ঘটনা, আমি তো 85-তে ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে আনাগুনে আমি এরকম যে একটা বিশ্ববিদ্যালয় কর্মচারী ছাত্রীর সাথে এরকম অসৌজন্যমূলক আচরণ করেছে, আগে করেছে কিনা আমি জানি না, আমার কাছে এরকম কোনো খবর নেই। এই যে জিনিসটা হলো, এবং একটি সংস্কৃতিকে মানে আমি যদি বলতে পারি তৌহিদি জনতা একটা কথা এসছে, তাই না? তৌহিদি জনতা তার মানে কি যে ইসলামী সংস্কৃতি, কিন্তু ইসলামিক সংস্কৃতি কি এটা আছে? তার মানে ইসলামকে ভুলভাবে বয়ান করা হচ্ছে, ঠিক না? ইসলামের সংস্কৃতি সব নেই। ইসলামী সংস্কৃতির ড্রেস কোডের বিষয়টা আছে, এটাও অন্য একটা আলোচনা, ধর্মতাত্ত্বিক আলোচনা। তারপরে দেখেন আপনি মাদারীপুরে যেটা বললেন, তো আরও ভয়াবহ, আরও ভয়াবহ। সেই ধর্ষণকারীকে গ্রেপ্তার হয়েছে কিনা আমি জানি না, গ্রেপ্তার হয়েছে কিনা এখন। এই শোনেন, আমাদের প্রফেসর সাহেব একটা ভালো কথা বলেছেন যে এই যে উনি যদি এটাকে মব বলছেন, আমি এটাকে এটা মব বলছেন, এটা সিঙ্গেল একটা ঘটনা, এটা একটি সংস্কৃতির প্রাধান্য প্রচার করার জন্য। কিন্তু উনি যেটা বলছেন যে ঢাকা ওই যে ছাত্রদের পরীক্ষা না দিয়ে পাশ করার যে প্রথম মবের ইনসেপশন প্রবর্তন হয়েছিল, ওই ছাত্ররা পরীক্ষা না দিয়ে পাশ করলো, সরকার এটাকে অ্যালাউ করলো। এবং দেখেন আমরা সবাই বলি যে এই সরকারের যেহেতু কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। এখন আমি আরেকটা কথা বলতে চাই, যেমন দেখেন যে শিল্প আপনাদের সাংস্কৃতিক উপদেষ্টা কি ফারুকির, তাই না, উনার বিরুদ্ধে যখন শিল্পকলার একাডেমির মহাপরিচালক একটা অভিযোগ করলেন, তদন্ত করলেন, একটা অভিযোগ করলেন, সেই অভিযোগের কি তদন্ত হলো না? ওটা ওইখানেই মাথা মেরে গেল, ওইখানেই শেষ হয়ে গেল না? একটা শিল্পকলা একাডেমির ডিজি সে অভিযোগ করছে, তার অভিযোগ সত্য কি মিথ্যা তার তদন্ত করা উচিত না? এবং তদন্ত চলাকালীন এই উপদেষ্টার কি পদে থাকা উচিত? নিউট্রাল তদন্তের জন্য থাকা উচিত। অতএব নৈতিকতা সেই জায়গাটা কই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কি এই বিষয়ে কোনো বক্তব্য দিলেন? ওই কর্মচারীর উপরে কোনো ব্যবস্থা নিলেন? নৈতিকতার ব্যাপারটা কই দাঁড়ালো? এবং একটি পবিত্র সংস্কৃতি কিভাবে আন্ডারমাইন করা হচ্ছে দেখেন। এবং আপনি এই যে আপনার সংস্কৃতি উপদেষ্টার কথা যেটা বললাম, তিনি তো নিজেই পারতেন, যখন ডিজি তাকে
বললে যে আমার কাছে টাকা দাবি করেছে, তো নিজেই তো তদন্ত কমিটি করে দিতে পারতো বা সরকারও করে দিতে পারতো, কই কোনো তো কিছু হলো না। সরকারকে এই বিষয়গুলো নিয়ে আদৌ গুরুত্ব দিয়ে দেখছে মনে হচ্ছে? দৃশ্যমান কোনো কাজ আছে? শুধু প্রগতিশীল এগুলো কি প্রগতি? শিশু ধর্ষণ হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লাঞ্ছিত হচ্ছে, আপনার একটা ইনস্টিটিউশন ডিজি বলছে আমার কাছে উপদেশের টাকা চেয়েছে, এটা কি প্রগতি? ইজ ইট এনি প্রোগ্রেস? এটা তো আমি তো বলি যে পিছনের সংস্কৃতির থেকেও পিছনে চলে গেলাম আমরা, মধ্যযুগীয় বর্বরতার মতোই। আমি যে শিশু নির্যাতন এবং ছাত্রী হেনস্থা করা, এই জন্য আপনি টোটাল সরকার যেমন আইন আপনার দায়ী, সবচেয়ে বড় দায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আপনাদের তিনজনের উত্তরটাই পেয়েছি এই বিষয়ে। এবার শুরুতে যেতে চাই আজিজুল বারী হেলালের কাছে। পরিস্থিতিটা বলি, দেশে গণপিটুনির ঘটনা বেড়েছে, 7 মাসে নিহত হয়েছেন 119 জন। এই তথ্যটা HRSS হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির, যেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের 7 মাসে দেশে গণপিটুনিতে অন্তত 114টি ঘটনা ঘটেছে। এতে 119 জন নিহত এবং 74 জন আহত হয়েছেন। গত 10 বছরে গণপিটুনিতে মারা গেছেন কমপক্ষে 792 জন। পার্থক্যটা করে নেবেন। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসেব বলছে শুধুমাত্র জানুয়ারিতেই সংঘবদ্ধ পিটুনিতে নিহতের সংখ্যা ছিল 16 জন। ওই মাসে সংঘবদ্ধ পিটুনিতে সবচেয়ে বেশি মৃত্যু ঘটে ঢাকায় 7টি। এরপর ফেব্রুয়ারির ঘটনাগুলো, আমাদের ঘটনাচক্রগুলো আমরা দেখেছি। প্রতিদিনই আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কনসার্ন থাকতে হচ্ছে। এই যে মব চলছে, আপনি এটাকে কিভাবে বলবেন সেটা আপনি অবশ্যই বলেন। এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কি, কেমন আছি আমরা, আপনি কিভাবে এই সময়টাকে বিশ্লেষণ করেন? না, আজকে আমাদের যে উপদেষ্টা পরিষদ থেকে যে পদত্যাগ করেন আপনার নাহিদ ইসলাম, আমাদের জাতীয় নাগরিক পার্টির যে প্রধান, সে বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তা আমার বক্তব্য হলো যে আপনি তো ছিলেন এতদিন সরকারে, তা আপনি কি তার কোনো দায়িত্ব নেবেন না? 7 দিন হলো আপনার পদে, 7 দিনে তো আর এটা হয়নি। আর সেকেন্ড বক্তব্য যে আপনি বলছেন যে দেখেন একটা সংস্কৃতি কিন্তু সারা বিশ্বে আছে যে মাস আফসার্জ, গণ অভ্যুত্থান বা রেভলিউশন, বিপ্লবের পরে একটা ব্যাকলাশ কিন্তু হয়, যেটা 5 তারিখের পরে আমরা ওই ব্যাকলাশটাকে আমরা অনেকে মেনে নিয়েছি এবং সেটা বিপ্লবের একটা রেশ রয়ে যায়, সেটা ছিল। কিন্তু যতটা শেখ হাসিনা বলছিল যে 5 লাখ লোক ক্লিয়ার, সেটা কিন্তু হয়নি। বাংলাদেশে যেহেতু সমাজ কাঠামো, সমাজ ফ্যাব্রিকেশনটা অনেক শক্ত, আপনার সরকার অ্যাবসেন্ট থাকলেও সমাজ সেটাকে নিয়ন্ত্রণ করেছিল। এবং এইটাকে আমি দেখছি অনেক সময় মব ভায়োলেন্স না বলে মব জাস্টিস বলে জাস্টিফাই করা হচ্ছে। এই মবক্রেসি বা মব ভায়োলেন্স যাই বলেন, একে আবার মব জাস্টিস বলছে। এখন মব যদি কোনো কাজ করে সেটা জাস্টিস হয় কখন? তখন যদি বিপ্লব হয় দেশে, এটা কিন্তু একটা বিপ্লব হয়, তখন বিপ্লবের বিরুদ্ধ শক্তিকে বিপ্লবীরা এই মানে দমন করার বা এইভাবে করার একটা সংস্কৃতি প্রত্যেক বিপ্লবের পরে, ফ্রেঞ্চ বিপ্লব বলেন, রাশিয়ার বিপ্লব বলেন, সব বিপ্লবে এগুলো হয়। কিন্তু আমাদের দেশে যেহেতু সমাজ কাঠামো খুব শক্ত, সুতরাং এটা আমরা 5 তারিখের পরে শক্ততে দমন করছিলাম। এখন এটাকে যখন আপনি জাস্টিস বলছেন, আর আমাদের স্যার একটা প্রফেসর আসিফ সাহেব একটা কথা বলছেন যে ওই যে ইনসেপশন অফ মব, যে যখন ছাত্রদের দাবি দেওয়া, পরীক্ষাতে পাশ মেনে গেল। অর্থাৎ সরকার এই জিনিসটাকে, আপনার এই মবটাকে, এটাকে আমি মব বলবো, যদি বিপ্লব বলি, বিপ্লব হয় দেশে, তাহলে তো এটাকে মব বলতে পারবেন না। কিন্তু বিপ্লবীদের কাজ, এটা হলো বিপ্লবের পরের ব্যাকলাশ। আর যদি গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানের পরে আপনার যে অভ্যুত্থানের পরাজিত শক্তি, তাদের বিচার হয়, তাই না? কিন্তু এরকম বিচ্ছিন্নভাবে মানুষের উপর হামলা করা, বাড়িতে হামলা করা, এইটা কিন্তু আর অভ্যুত্থানের 7 মাস পরে বা এদেশে, আমাদের দেশে তো বিপ্লব হয়নি, যদি তর্কের খাতিরে ধরে নিই বিপ্লব 7 মাস পরে, এখন আবার নতুন ভাবে আপনার যেই ব্যাকলাশটা আমরা 5 তারিখ থেকে আর পরে জনগণ দমন করেছিল, জনগণের সেইটাকে আবার উস্কে সেটা চালু হয়েছে শুধুমাত্র সরকারের আপনার এই যে অদক্ষ দমনের ফলে, অদক্ষ নীতির ফলে। যে সরকার তার পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা কিন্তু বিএনপি সে ফ্রম দ্য ডে 1 থেকে বলছি যে এই প্রশাসনে পলাতক ফ্যাসিবাদের লোকজনকে আপনি যেভাবে প্রোভাইড করেছেন, আপনার বিভিন্ন প্রশাসনে, পুলিশ প্রশাসনে বলেন, আপনি সিভিল প্রশাসনে বলেন, সব জায়গা পলাতক ফ্যাসিবাদের লোকজন আপনার প্রশাসনে রয়ে গেছে। অতএব তারা এই যে আপনার এইগুলো তো শক্তভাবে হ্যান্ডেল করতে পারছে না। সরকারের উচিত ছিল আপনার প্রথম থেকেই
এটাকে কঠোরভাবে হ্যান্ডেল করা, তা না করে আপনার একবার লুজ দিয়েছেন সেটা এখন একটা অন্য পর্যায়ে চলে যাচ্ছে। এই জন্য আমরা বলছি যে দেশে একটা, আমরা সবাই বলি একটা অরাজনৈতিক সরকার, এটাও কিন্তু একটা রাজনৈতিক সরকার। কেন গণ অভ্যুত্থানের ফলে যে ইন্টারিম গভর্নমেন্ট হয় বা কেয়ারটেকার গভর্নমেন্ট হয়, সেটারও কিন্তু একটা পলিটিক্যাল বেস থাকে, কিন্তু এই সরকারের চরিত্র যখন কোনো দলের প্রতি ফ্যাসিনেশন হয়ে যাচ্ছে তখন ওটা রাজনৈতিক সরকার আর দলীয় সরকার হয়ে যায়। সুতরাং সরকারকে এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে যে আপনি অযথা, আপনি যেহেতু হ্যান্ডেল করতে পারছেন না, আপনি মানুষের দ্রব্যমূল্য হ্যান্ডেল করতে পারছেন না, আইন শৃঙ্খলা হ্যান্ডেল করতে পারছেন না, এখন আবার বিভিন্ন রকম বয়ানও তৈরি করেছেন যে কিভাবে আপনি আপনার ক্ষমতা দীর্ঘায়িত। আমি আপনার উত্তরটা পেয়েছি। ডক্টর আসিফ মোহাম্মদ শাহানের কাছে যেতে চাই। আসলে কি সরকার পারছে না, অথবা সরকার কি করছে অ্যাকচুয়ালি? একটা হচ্ছে অপরাধের পর সে অপরাধের বিচার দৃষ্টান্ত স্থাপন, আর একটা হচ্ছে অপরাধটা যেন নাই ঘটে তেমন একটি পরিবেশ পরিস্থিতি বজায় রাখা। আমরা আসলে কোন পর্যায়ে আছি? ধন্যবাদ। এই প্রশ্নের কোনো সহজ উত্তর আমার ধারণা আমার কাছে নেই, আমার ধারণা আমাদের তিনজনের কারো কাছেই নেই যে আমরা আসলে এখন কোন পর্যায়ে আছি। কেন এই কথাটা বলছি, দেখুন আমরা এখানে দুটো ঘটনা ঘটছে। নাম্বার ওয়ান, এই যে আপনি গণপিটুনির যে হিসাবটা দিলেন যে জানুয়ারিতে 16টা ঘটেছে, ঢাকায় 7 জন মারা গেছেন, এই সেটা দিলেন। এখানে দুটো ব্যাপার আছে। একটা জিনিস হচ্ছে যে মানুষজন বা যারা এই গণপিটুনির এই কার্যক্রমে যুক্ত তারা মনে করছে যে এই ধরনের কোনো কার্যক্রমে যদি তারা যুক্ত হন তাহলে এর কোনো কনসিকুয়েন্স তাদের ফেস করতে হবে না, নাম্বার ওয়ান। তাহলে কনসিকুয়েন্স যদি ফেস করতে না হয় তার মানেটা হচ্ছে যে এক্সিস্টিং যে ল বা লিগ্যাল সিস্টেম যেটা আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে, এটা দ্বারা যে তারা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত বা হুমকির এরকম কোনো ভয় তারা করছেন না, এই জিনিসটা হচ্ছে চালু হয়ে গেছে। 2 নম্বর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে মানুষজন আসলে আইনি যে কাঠামো, সে কাঠামোর উপরই আর বিশ্বাস করতে পারছেন না। তাহলে বিশ্বাস করতে না পারা এবং কেয়ার না করা, এই দুইটা ঘটনা মিলে এই ব্যাপারটা ঘটেছে। এখন দেখেন কেন এই বিষয়গুলো বলছি, যে সরকার এই পর্যায়ে এসে আজকে এখন পর্যন্ত পুলিশের ব্যাপারে আমরা ইনিশিয়ালি সরকার যে বক্তব্য দিয়েছেন আমরা মেনে নিচ্ছি। পুলিশের আসলেই তো অবস্থা খুব খারাপ ছিল, একটা কাঠামো ভেঙে যাওয়া। এই প্রশ্নটা হচ্ছে এই কথাটা আমরা শুনতে পারি, কিন্তু সেটারও তো একটা লিমিট আছে। 5, 6, 7 মাস এই পর্যন্ত এসে এই জায়গায় কোয়ালিটেটিভ চেঞ্জ আনার ক্ষেত্রে আমরা দৃশ্যমান কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি কি পাচ্ছি না। সরকারের ইন্টেনশন নিয়ে আমার কোনো বক্তব্য নেই, সরকার হয়তো আসলেই করতে চাচ্ছেন বা এইটা, কিন্তু আমরা তার কোনো ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি কিনা, কোনো স্পেসিফিক পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি কিনা। দেখেন ব্যাপারটা কতদূর ভয়ানক যে আমরা একটা পুলিশ রিফর্ম কমিশন করেছি, সেই পুলিশ রিফর্ম কমিশনের যে রিপোর্টটা দেওয়া হয়েছে গত কয়েকদিন আগে হচ্ছে গিয়ে এই রিপোর্টটা এসেছে নিউজ পেপারে, সেখানে এই পুলিশ রিফর্ম কমিশন মানে পুলিশের আপনার পলিটিসাইজেশনের যে ব্যাপারটা, রিক্রুটমেন্ট, এই সকল ক্ষেত্রে দলবাজি এই জিনিসটা ব্যাপারটা, এটাকে বন্ধ করার মতো কোনো ধরনের স্পেসিফিক প্রপোজাল সেখানে রাখা হয়নি। একটা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন করার যে আইডিয়াটা এসেছিল সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটাকে গ্রহণযোগ্য মনে করছে না। তো তাহলে আপনি যে ভবিষ্যতে এই জিনিসটাকে আরও শক্তিশালী করবেন যাতে হচ্ছে গিয়ে পুলিশ ফোর্স প্রফেশনালি হচ্ছে গিয়ে মানে কাজকর্ম করতে পারে, সেই জায়গাটারও কোনো ধরনের সুস্পষ্ট পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। প্রতিনিয়ত আপনার ব্যুরোক্রেটিক বা আমলাতান্ত্রিক বাধার কারণে, অভ্যন্তরীণ যে প্রেশার, সে প্রেশারের কারণে আপনি ঠিকঠাক মতো পদক্ষেপগুলো নিতে পারছেন না। তাহলে এই যদি আপনি নিতে না পারেন তাহলে এই জায়গাটা আশা ছাড়া তো হচ্ছে কি আমরা কোনো উপায় দেখতে পাচ্ছি না। দেখুন একটা সরকার সে লেজিটিমেট, সরকারের মূল বৈশিষ্ট্যটা কি, একটা সরকারকে আমরা কিভাবে বাকিদের কাছ থেকে, এই যে বিভিন্ন জনগণ আমরা দেখতে পাচ্ছি তারা লোকজন নিয়ে থানায় যাচ্ছে, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এই জায়গায় যে একটা রাষ্ট্রে সরকার হবে হচ্ছে গিয়ে লেজিটিমেট ওয়েতে কোয়ার্স করার একমাত্র মাধ্যম। চিফ মিন অফ কোয়ারশন স্টেটেড থাকবে। এখন আমরা তো সেই জিনিসটাই দেখতে পাচ্ছি না। সেই চিফ সোর্স অফ কোয়ারশন, লেজিটিমেট সোর্স অফ কোয়ারশন, সেটাই তো আমরা দেখতে পাচ্ছি না। প্রতিটা ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো যখন ঘটছে আমরা বিবৃতি শুনতে পাচ্ছি, তারপরে এগেইনস্টে ব্যবস্থাটা কি নেওয়া হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, ব্যবস্থাটা তারপরে কি নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে আরও মাজার ভাঙা হচ্ছে। আমরা কতবার বলবো যে এই জিনিসটা আমরা চাই না, আমাদের তো সুস্পষ্ট পদক্ষেপ লাগবে। আপনি এ পর্যন্ত গ্রেফতার আপনি কিছু করেছেন,
বিচারের সম্মুখীন কতজনকে আপনি হচ্ছে গিয়ে করতে পেরেছেন, আপনি দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা আপনি নিতে পেরেছেন কিনা, এবং যে কথাটা আমি একই সাথে বললাম যে এটার তো একটা সোসাইটাল ডাইমেনশন আছে, সোসাইটিতে আপনি এই রিলেটেড কোনো ডায়ালগ কোনো কিছু আপনি শুরু করতে পেরেছেন কিনা। প্রত্যেকটা ঘটনা যদি এরকম হয়, একটা ঘটনা ঘটছে তার রিয়াকশনে আপনি করছেন, এই রিয়াকশনারি স্টেপগুলো তো হচ্ছে গিয়ে কোনো ধরনের উপকারে আসছে না। প্রোঅ্যাক্টিভলি সরকারের কাছ থেকে না বিভিন্ন সোসাইটাল ফোর্সগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে, না সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোকে অ্যাক্টিভেট করার চেষ্টা করা হচ্ছে, না কোনো ধরনের সংস্কারের জায়গাগুলো করা হচ্ছে, তাহলে সরকার আসলে এই জায়গাটাতে তার ইন্টেনশনের কোনো রিফ্লেকশন তো আমরা দেখতে পাচ্ছি না। জি, রিফাত রশিদ, কথা ছিল, ঘোষণাও ছিল আপনাদের যে আপনারা ক্ষমতাকে চ্যালেঞ্জ করবেন এবং হচ্ছে ক্ষমতাকে সবসময় আপনারা একটা নজরদারির মধ্যে রাখবেন এবং কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটলে আপনাদের একটা ভয়েস থাকবে। অবশ্যই। এই এতগুলো ঘটনা ঘটলো এই ইস্যুতে, এই যারা আন্দোলন করলো যে শিক্ষার্থীরা, আপনারা এখন একটা নতুন দলও করেছেন, আপনাদের ভূমিকা কি? দেখুন, আমরা শুরু থেকেই স্পষ্টভাবে বলেছি যে কোনো সময় আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করব এবং যেটা রাইট আমাদের সমাজের জন্য, কালেকটিভ স্বার্থের জন্য যেটা রাইট, আমরা সবসময় সেই জায়গা থেকে অবস্থান নেব। আমি এই আপনার যে কোয়েশ্চেনটা সেটার অ্যান্সারে যাচ্ছে, তার আগে আমি আসলে একটা স্ট্যাটাস দিয়েছেন বর্তমান যে মাননীয় বর্তমান যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের একজন উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম, তিনি একটু ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে একটা জিনিস লিখেছে যে আমি এইটা একটু পড়তে চাচ্ছি। তিনি হলো গিয়ে একটা লম্বা স্ট্যাটাস লিখেছেন, তার একটা ক্ষুদ্রাংশ আমি পড়ছি। পুলিশে জামাত এবং বিএনপিতে ভরে গেছে। উত্তরবঙ্গের 2টি জেলায় পুকুরের মাছ চুরি করেছে স্থানীয় বিএনপি নেতা, কিচ্ছু করতে পারেনি। তিনি কিন্তু একটা কথা লিখছেন যে কিচ্ছু করতে পারেনি বলেনি, কিন্তু কিচ্ছু করতে পারেনি লিখেছেন। অর্থাৎ তিনি তার হলো গিয়ে এখানের যে অক্ষমতার জায়গাটাই কিন্তু তিনি এখানে বলেছেন। কেন পারেনি তার অ্যান্সারটাও তিনি পরবর্তী দিয়েছেন। কারণ ওসি এসপি বিএনপির সচিবালয়ে গিয়ে প্রথম 3 সপ্তাহে জামাত এবং বিএনপি কোরাম, বিশেষত সাবেক যে শিবির, নিজেদের মতো করে পদ বদলি করলো। তারা চিঠি দেওয়া, তাদেরকে যে একের পর এক চিঠি দিচ্ছিল, সেই চিঠি দেওয়া ঠেকাতে হলো। এই যে পদায়ন হলো, তাদেরকে কে ঠেকাবে, এই প্রশ্নটা তিনি নিজেকে করেছেন সবার কাছে। এক আইজিপি নিয়োগ নিয়ে যা হলো তা শুনলে যে কোনো বাংলাদেশী লজ্জা পাবে। নির্বাচন এলাকা মাফিক সব নিয়োগ সম্পন্ন, বড় বড় জামাত বিএনপি নেতার ডিসিএসপিও নিজেদের লোকই আছে, এই দেশকে ইন্টারিম চালায়। তিনি এই কোয়েশ্চেনটা কিন্তু করে গেছেন। আসলেই এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে তিনি যে কথাগুলো বলেছেন, এটা আসলে ক্ষোভের জায়গা থেকেই বলেছেন না কিসের জায়গা থেকে, এই প্রশ্নটা উনি ভালো দিতে পারবেন। এই কোয়েশ্চেনগুলো আসলে ওনাই যেরকম জাতির কাছে করেছেন, আমি এটা বলতে চাই। এই গভর্নমেন্ট আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পেয়েছিলাম। আমরা তো শিক্ষার্থীরা যারা আছে, আমি একটু ভেঙে চড়েই বলি, আমরা শিক্ষার্থীরা যারা ছিলাম, আমরা কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল কোটা আন্দোলনের মধ্যে দিয়ে। আমরা বলেছিলাম আমরা সরকারি চাকরি পেতে চাই, ফার্স্ট ক্লাস জব পেতে চাই, আমরা একটু ভালো থাকতে চাই। সো এইটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের একটা হলো গিয়ে আন্দোলন শুরু হয়। পরবর্তীতে এটা অনেকগুলো ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং আমরা যেহেতু এর আগে থেকেও আমাদের আসলে অ্যান্টি ফ্যাসিস্ট অ্যাক্টিভিজমের সাথে আমরা যুক্ত ছিলাম, সো ওই দিকের ভিতরে আমাদের লাইনটা যায়, এবং আমাদের নেতৃত্বে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আসলে জুলাই গণঅভ্যুত্থান হয় এবং স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়। কিন্তু আমাদেরকে আসলে প্রশাসনে কোনো লোক ছিল, ওই সিনিয়র পার্সনগুলো ছিল যাদেরকে আমরা পয়সাতে পারবো না, পারি নাই। আমরা কাদের থেকে নিয়েছি, যাদেরকে আমরা যাদেরকে আমরা চিনেছি, যারা হলো গিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে এতদিন লড়াই করেছিল, বিএনপি এবং জামাতের লোকজন সেখানে স্টুডেন্টরা করতে পারছে না, নাকি তাদেরকে করতে দেওয়া হচ্ছে না। আমরা কিন্তু বারবারই শুনতে পাই যে যত দ্রুততম সময় সম্ভব নির্বাচন দেওয়া হোক। আর নির্বাচন কখন হবে, যখন আসলে এই গভর্নমেন্ট ব্যর্থ প্রমাণিত হবে। বড় চাপের উপর দিয়েই আন্দোলনটা করেছে, আমি অবশ্যই সেটা স্বীকার করছি। তখন আমরা কিন্তু একটা কথা কিন্তু আমরা স্পষ্ট করেই বলেছিলাম, বারবার করেই বলি, মাঝে মাঝে নিজেদের ক্ষোভ থেকে বলি, আমরা জুলাই বা তার পূর্ববর্তী সময় আমরা চিনতাম আমাদের শত্রুকে, আমাদের শত্রু হলো গিয়ে আওয়ামী লীগ, আমাদের শত্রু হলো গিয়ে ফ্যাসিস্ট। এখন এই মুহূর্তে এসে কে আমাদের বন্ধু, কে আমাদের শত্রু আমরা চিনতে পারি না। একদিকে আমরা মুখে মুখে ভালো কথা শুনি, কিন্তু ভিতরে গিয়ে দেখি যে গভর্নমেন্টকে তারাই আনস্টেবল করতেছে। আজকে যে এই প্রশ্নগুলো মাননীয় উপদেষ্টা এসে করলেন, কেন করলেন যে একটা উত্তরবঙ্গের 2টা জেলায় পুকুরে মাছ চুরি করেছে বিএনপি নেতা, সেটাকে ঠেকাতে পারেনি। কারণ কি হয়েছে সেটা আমি এইটাকে কোট করতে বলছি। বিএনপির কথা যখন বললো, তিনি বললো কি সেখানে ঠেকাতে পারেনি, কারণ এলাকার ওসিএসপি বিএনপির, অর্থাৎ উপদেষ্টাদের কমান্ড যেখানে মানা হচ্ছে না। তাহলে আপনারা বুঝুন যে আসলে কে এই স্টেবিলিটিটা নষ্ট করতেছে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশের যে কালেকটিভ বাস্তবতা, সেই বাস্তবতা রাজনৈতিক দলগুলো যদি সংস্কার চায়, রাজনৈতিক দলগুলো যদি চায় যে বাংলাদেশ রাষ্ট্রটা আসলে পরিবর্তন হোক, কালেকটিভ একটা পরিবর্তন হোক, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হোক, তাহলে এটা করা খুবই ইজি। কারণ রাজনৈতিক দলের ওই যে যারা আছে তাদের সাথে কানেক্টেড, তারা কিন্তু পরেরটা আবার আসবো। দর্শক, সময় হচ্ছে আরেকটা বিরতির, আমাদের সঙ্গেই থাকবেন, এর পরের অংশে এ নিয়ে আরো আলোচনা। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় ফিরে এলাম, আবারও যাচ্ছি মূল আলোচনায়, যে আলোচনা চলছিল
আজিজুল বারী হেলাল, মাহফুজ আলমের একটি স্ট্যাটাস কোট করলেন রিফাত রশিদ, এই বিষয়ে আপনার বক্তব্য? আমার বক্তব্য যে উনি যে বললেন যে এন্ট্রিম চালায় কে, উনি তো এন্ট্রিম গভর্নমেন্টের পার্ট, তো উনি বলে না কেন কে চালায়? এই বায়বীয় কথা বলার তো কোনো অর্থ হয় না। আর একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে চাঁদাবাজি প্রসঙ্গে, দেখেন তিনি এটা বোঝা উচিত চাঁদাবাজি কিন্তু পলিটিক্যাল কোনো অ্যাক্টিভিটিস না, এটা একটা পার্সোনাল অ্যাক্টিভিটিস, তাই না? চাঁদাবাজিটা কি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস? এটা পার্সোনাল অ্যাক্টিভিটিস। এখন কোনো পলিটিক্যাল ব্যানারের পরিচয়ের আন্ডারে এসে যদি কেউ করে, তার তোমার কথা এটা বলছি, এটা হলো পার্সোনাল অ্যাক্টিভিটিস। পলিটিক্যাল অ্যাক্টিভিটি বলতে আমি সমগ্র পার্টি সেখানে মুভ করছে কিনা বা পার্টির কোনো প্রতিনিধিত্ব আছে কিনা, হয়তো পার্টির নাম ব্যবহার করছে, সেজন্য হচ্ছে পার্সোনাল অ্যাক্টিভিটিস। দেখেন এইখানে সরকার কি নীরব থাকলো? আমরা একমাত্র রাজনৈতিক দল, আমরা যে সমস্ত অভিযোগ পেয়েছি, সাথে সাথে আমাদের যে সীমিত ক্ষমতা কি, আমরা তো আর কোনো আইনি পদক্ষেপ নিতে পারি না। আমরা তাদেরকে বহিষ্কার করেছি, কারণ দর্শক সাংগঠনিক যত ব্যবস্থা সব নিয়েছি এবং সরকারকেও বলেছি আপনারা আইনি ব্যবস্থা নেন। কিন্তু হেলাল ভাই, আমি একটা কোশ্চেন, আমি একটা ছোট্ট একটা কোশ্চেন এখানে দিয়ে যাই। তোমার কথাই বলিস, একটু শেষ করি। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলাম, কিন্তু অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, ক্রিয়াশীল রাজনৈতিক দল, একটা লোকের বিরুদ্ধে কি তারা কোনো ব্যবস্থা নিল? কিন্তু হেলাল ভাই, আমরা কিন্তু আপনাদের দলের নামটা কি সবথেকে বেশি পাচ্ছে? তাহলে কি আমরা বলতে পারি আপনারা এতবার মানে এত আমরা দেখতে পাই যে প্রায়শই হলো কি আপনাদের প্যাড দেখলেই পাওয়া যায়, আপনাদের পেজগুলো দেখলেই পাওয়া যায় যে অনেক বেশি করে বহিষ্কারের নিউজ, কিন্তু স্টিল কিন্তু আপনাদের কিন্তু এখানের ভিতরে ঘটনাগুলো ঘটছে। আপনারা কি তাহলে বলতে চাচ্ছেন যে হলো গিয়ে তৃণমূলের উপর আপনাদের এরা ভোল্ট নাই, আপনাদের যে বহিষ্কার করা হচ্ছে এই জিনিসটা ভয় পাচ্ছে না তারা? আমরা অনেক সময় দেখতে পাই যে আপনারা তাদেরকে বহিষ্কার করে নিচ্ছেন, পরবর্তীতে কিন্তু আবার তাদেরকে অনেক সময় ফিরিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটছে। এখনো ঘটেনি, কয়েক জায়গায় ঘটেছে, আপনি এটা অস্বীকার করলে এটা তো কিছু করার নেই। আমি বলছি অন্য কোন রাজনৈতিক দল তারা কি সবাই দুধে দুয়া তুলসী পাতা? ডক্টর ইফতেখারুজ্জামান তিনি বললেন যে বৈষম্য বিরোধীর অগ্রগামী কিছু ছেলেরা চাঁদাবাজির সাথে জড়িত, বলছেন ডক্টর ইফতেখারুজ্জামান। কোনো কি ব্যবস্থা নিল, কোনো সাংগঠনিক ব্যবস্থা নিল? আবার আমি কিন্তু এই কথাটা বলতে চাইনি, যেহেতু মাহফুজ আলম বলছে যে জামাত এবং বিএনপি, তা বিএনপি তো সেটাকে অ্যাড্রেস করছে, তাহলে আজকে চাঁদাবাজি বন্ধের যে সংস্কারের প্রয়োজন বন্ধের জন্য, তার জন্য তাহলে সরকার অন্যান্য রাজনৈতিক দল থেকে বিএনপি একদম এগিয়ে রয়েছে না? কেউ যখন নীরব, সবাই নীরব, তো সবাই তো দুধে দুধ তুলছি পাতা না। উত্থাপিত বিষয়টা শুনেছেন, এবার আপনার বক্তব্যটা শুনতে চাই। রিফাতেও বলেছেন যে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপি এবং জামায়াতের লোকজন আছেন এবং এইসব কারণে একটা পর্যায়ে মাহফুজ আলম প্রশ্ন তুলেছেন যে ইন্টারিম কে চালায়। আপনার কাছে কি মনে হচ্ছে ইন্টারিম কে চালায়? দেখুন, মানে এইটা তো হচ্ছে গিয়ে প্রথম কথা, আমি একটু ওই প্রশ্নে আসি যে এইটা চাঁদাবাজি কি পার্সোনাল না পলিটিক্যাল পার্টিজের ইস্যু? এটা একটা সোজা উপায় আছে। আমরা হচ্ছে কি আপনি একটু পলিটিক্যাল পার্টিসগুলোকে তাদের ফাইন্যান্সিয়াল ম্যাটারগুলোকে ওপেন করতে দিন, আমরা একটু অডিট করি, দেখি হচ্ছে গিয়ে টাকাগুলোর সোর্স কোথা থেকে আসে, কে দিচ্ছে টাকাগুলো, তাহলে তো খুব পরিষ্কার হয়ে যাবে যে চাঁদাবাজি যারা করছেন বা চাঁদাবাজি বা ইসে যারা করছেন তার কোনো অংশ আসছে কিনা। ব্যাপারটা হচ্ছে আজ পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টিসকে আমরা এটা করতে দেখিনি। সো যেহেতু বড় দলগুলোর এগেনস্টে এই অভিযোগটা উঠেছে, আমি আশা করব যে কারণ এটা তো খুব স্বচ্ছতার একটা ব্যাপার, ট্রান্সপারেন্সির একটা ব্যাপার, আপনি আপনার ফাইন্যান্সটা ওপেন করে দেন, আমরা দেখি টাকা কোত্থেকে আসছে, তাহলে তো বোঝা যাবে যে হচ্ছে গিয়ে চাঁদাবাজির অর্থ পার্টি ফান্ডে আসছে না পার্টি ফান্ডে আসছে না, সেটা হচ্ছে গিয়ে একটা ব্যাপার। দেখুন, এই সরকারটা যখন গঠন করা হয় এটা তো একদম পরিষ্কার যে শুরু থেকে আপনি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ থেকে দেখেন, মানে একটা রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিবর্গ যে এখানে আসছেন সেটা তো খুব নতুন কিছু না, সেই ঘটনা তো ঘটেছে। আমরা দেখেছি হচ্ছে গিয়ে আপনার যখন আমলাতন্ত্রের ক্ষেত্রে ট্রান্সফার বা ইসের বঞ্চিত কর্মকর্তাদের তালিকা বা এইগুলো যে করা হচ্ছে, সেক্ষেত্রেও তো হচ্ছে কি আমরা রাজনৈতিক দলগুলোর একটা বক্তব্য দেখেছি, একটা অংশগ্রহণ দেখেছি। রাজনৈতিক দলগুলো তো বারবারই এই ইন্টারিম গভর্নমেন্টের উপরে এই প্রেশারটা ক্রিয়েট করার, এটা তো এভিডেন্ট, এটা তো আপনার বিভিন্ন সময়ই হচ্ছে কি তারা এটা করার চেষ্টা করেছেন হচ্ছে গিয়ে যে এই পরিস্থিতিগুলো থানার ওসি বা থানার ইসেতে নিয়োগ করার ক্ষেত্রে যে জায়গাগুলো এখানে রাজনৈতিক দলগুলো ভূমিকা রেখেছেন, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তাহলে এই ক্ষেত্রে, এবং আমরা ইন্টারিম গভর্নমেন্ট এই ক্ষেত্রে শক্ত হতে পারে, প্রশ্নটা হচ্ছে সেটাই যে পরবর্তীতে এই শক্তটা হবে কিনা, এবং যদি শক্ত হয় তাহলে আবার বিপদ আছে হচ্ছে কি রাজনৈতিক দলগুলো আবার সেটা মানতে রাজি আছে কিনা, সেটা তো দেখতে হবে। যদি বলা হয় হচ্ছে কি আমাদের কোনো কথাই শোনা হচ্ছে না, কথা শোনাটা আনফর্চুনেটলি যদি নিয়োগ আর চাঁদাবাজি এই জায়গাতে চলে আসে তাহলে কিন্তু আমাদের জন্য খুব বিপদ আছে। তো রাজনৈতিক দলগুলোকে ওটা পরিষ্কার করতে হবে যে এই ধরনের ঘটনাগুলো ঘটলে যদি ব্যবস্থা না হয় সেটাকে হচ্ছে কি তারা ঠিকঠাক মতো মেনে নেবেন, না হলে হবে না। ইন্টারিম দুর্বল কেন, খুব সংক্ষেপে?
কেন সে ফিল করছে যে ইন্টারিমকে চালায়? কারণ আমরা একটা কথা বলতে চাই যে রাজনৈতিক যে দলগুলো আছে আমি মনে করি যে তাদের সদিচ্ছার অভাব রয়েছে। তারা আসলে যত বেশি এই গভর্নমেন্ট আনস্টেবল, যত দ্রুত আনস্টেবল হবে বা এই গভর্নমেন্ট যত বেশি দাগ লাগবে, এই গভর্নমেন্টে তো আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো স্পষ্টভাবে বলেছিল যে তাদের নিয়োগকর্তা কারা ছিল, তাদের নিয়োগকর্তা ছিল যে ছাত্ররা, সমন্বয়করা। তিনি কিন্তু এই কথাটাকে স্পষ্টভাবে বলেছেন, তিনি আসলে একজন চাকরি করতেছেন। সো এই সমন্বয়করাই পরবর্তীতে আলাদা হয়ে গিয়েছেন বা পরবর্তীতে যাদের বেশিরভাগই কিন্তু ইসের ভিতরে গভর্নমেন্টে কিন্তু গিয়েছে 2 বা 3 জন এখানের ভিতরে, এখন বর্তমানে 2 জন আছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু পলিটিক্যাল ফিল্ডে রয়েছে এবং নতুন রাজনৈতিক দল গঠন করছে। সো এই গভর্নমেন্ট যদি আসলে ফেইল করে, এই গভর্নমেন্টের যদি আসলে কোনো প্রকার দায় দেওয়া যায়, তাহলে কিন্তু এই দায়টা আসলে অনেকটা সমন্বয়ক বা তাদের রাজনৈতিক দল আসলে ফেইল করছে এমন জিনিস বর্তায়। এইগুলাই আসলে অনেক মানে পাস করতে চাচ্ছে না অথবা করতে ঘুরে দাঁড়াচ্ছে না কেন? আমি বললাম তো যে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, জুলাই গণ অভ্যুত্থান কি আসলে আমরা কি কালেকটিভলি আমরা একটা কথা কিন্তু বলছি, জুলাই গণ অভ্যুত্থান হয়েছে বৈষম্যের ছাত্র আন্দোলনের নেতৃত্বে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি, যত পলিটিক্যাল পার্টি ছিল সবাই কিন্তু বৈষম্যের ছাত্র আন্দোলনের ব্যানারে যুক্ত হয়েছিল। তারা কিন্তু বৈষম্যের ছাত্র আন্দোলনের ব্যানারে, তারা কিন্তু নিজেদের ব্যানার নিয়ে আসেনি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় কি হলো, প্রত্যেকে আসলে নিজের ঘরে নিজ ব্যানারে ফিরে গিয়েছিল। সো তখন দেখা গিয়েছে কি যে এখানে অনেকগুলো স্টেক হোল্ডার রয়েছে এবং এই স্টেক হোল্ডার মধ্যে জুলাই কেন তৈরি হয়েছিল, জুলাই সফল হয়েছিল কারণ তাদের মাঝে একটা মানে সিকোয়েন্স ছিল, একটা সমন্বয় ছিল। কিন্তু জুলাই পরবর্তী সময় ওই হেল্পটা কি রাজনৈতিক দলগুলো করছে? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি হেল্প করে, রাজনৈতিক দলগুলো যদি বলে যে আমরা সংস্কার চাই, আমরা দেখতে পেয়েছি, আমি 10 সেকেন্ড চাইবো, রাজনৈতিক দলগুলো আসলে যদি হলো গিয়ে র্যাডিক্যাল যেসব চেঞ্জের কথা আমরা বলেছিলাম, আমরা সংবিধান পরিবর্তন চেয়েছিলাম, আমরা রাষ্ট্রপতি চুপুর পরিবর্তন চেয়েছিলাম, আমরা একটাই সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চেয়েছিলাম, আমরা প্রোক্লেমেশন চেয়েছিলাম, এই ধরনের কয়েকটা জায়গার ভিতরে যদি রাজনৈতিক দল, বিশেষ করে আমি যদি স্পেশালি নাম বলেই বলতে চাই যে বিএনপি যদি হেল্প করতো, তাহলে কিন্তু আমরা অনেকগুলো র্যাডিক্যাল চেঞ্জ দেখতে পারতাম এবং সংস্কার দেখতে পারতাম। আজকে যে সংস্কার হচ্ছে না বলে কথা বলা হচ্ছে, সেই সংস্কারগুলো হচ্ছে না বলে কথাগুলো হচ্ছে না। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আলোচনায়। দেখা হবে আবারও আগামীকালকার আয়োজনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।